যে ক্লাস 12-এর আজকে আমরা স্ববর্গীয় যৌগের ডে 3-তে চলে এসেছি। দুটো ক্লাসের আগে দেওয়া আছে, আজকে চলে এসেছি 3 নম্বর ক্লাসে। তো আগের দিন ডিফারেন্ট টাইপ অফ লিগ্যান্ডের শ্রেণীবিভাগ এইগুলো সব হয়ে গেছিলো। আজকে আমরা প্রথমে শুরু করব ইএএন ক্যালকুলেশান করা। ইএএন এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, এইটা ক্যালকুলেশান করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ঠিক আছে। ইএএন এর ক্যালকুলেশনের জন্য একটা ফর্মুলা আছে, আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তার আগে ফর্মুলাটা লিখে নিই। ধাতুর পরমাণু ক্রমাঙ্ক মাইনাস ধাতুর জারণ সংখ্যা, ধাতুর জারণ সংখ্যা প্লাস 2 ইন্টু লিগ্যান্ডের সংখ্যা, লিগ্যান্ডের সংখ্যা। এইটা হচ্ছে আমাদের ইএএন বার করার ফর্মুলা। তো ইএএন কি? কোঅর্ডিনেশন যৌগে যে কেন্দ্রীয় পরমাণু থাকে সেই কেন্দ্রীয় পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা এবং ওই ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে অসমযোজী বন্ধন গঠনে যে লিগ্যান্ডগুলি যে সংখ্যক ইলেকট্রন ব্যবহার করে তাদের সমষ্টিকে সংশ্লিষ্ট পরমাণু বা আয়নটির কার্যকরী পারমাণবিক সংখ্যা বলে। তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, একটা উদাহরণে যাই। যদি আমরা যাই FeCO5, এর এফি এর ইএএন, সবসময় ইএএনটা কার বার করি? আমরা ইএএনটা বার করি কেন্দ্রীয় পরমাণুর। ইএএন এর ফুল ফর্ম থেকে তোমরা বুঝতে পারবে জিনিসটা কি। এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, মানে যে কার্যকরী পারমাণবিক সংখ্যা, সেই কার্যকরী পারমাণবিক সংখ্যার, মানে আমি এফি এর পারমাণবিক সংখ্যা আমরা কত জানি? 26। কিন্তু এই যৌগটায় এফিকে ঘিরে কতগুলো ইলেকট্রন অবস্থান করছে বা কার্যকরী পারমাণবিক সংখ্যা কত, সেটা আমরা এই ফর্মুলার দ্বারা বার করতে পারবো। মানে একে ঘিরে 5জন সিও রয়েছে, তো 5টা সিও রয়েছে, কার্বন মনোক্সাইড, এটা নট কোবাল্ট। তো এর আমি এফেক্টিভ, মানে এই যৌগে এর কার্যকরী পারমাণবিক সংখ্যাটা বার করব। কার্যকরী মানে সাধারণত পারমাণবিক সংখ্যা আমরা কত জানি? এফি 26, কিন্তু এই যৌগে কত? এগুলো জটিল যৌগে বার করা যায় এই ফর্মুলার সাহায্যে। তাহলে কী করে বার করবো? ধাতুর পারমাণবিক সংখ্যা কত? 26 মাইনাস, এখানে ধাতুর জারণ সংখ্যা জানতে হবে। কার্বন মনোক্সাইড এটা নিজে একটা যৌগ, তাহলে 5টা কার্বন মনোক্সাইডের কত হচ্ছে জারণ সংখ্যা? 0। তাহলে এর যদি 0 হয় তাহলে এখানে এফির জারণ সংখ্যা কিন্তু 0। তাহলে এখানে এফির জারণ সংখ্যা 0 প্লাস 2 গুণিতক লিগ্যান্ডের সংখ্যা, কতগুলো লিগ্যান্ড আছে? 5টা। তাহলে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত হলো? 36। মানে এফির তো 26টা ইলেকট্রন ছিলই নিজস্ব, হ্যাঁ, এবং সিওর থেকে ওরা একজনকার থেকে 2টো করে গ্রহণ করেছে। তাহলে মোট কত হয়ে গেল? 26 আর 10-এ 36 হয়ে গেল। এটা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বলা হচ্ছে, কিন্তু এটা ওই যে সংজ্ঞাটা পড়লেই তোমরা দেখতে পাবে। ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে অসমযোজী, মানে মোট যে ইলেকট্রনটা, যে সংখ্যক ইলেকট্রন ব্যবহার করছে সেইটাকে আমরা এখানে ক্যালকুলেশন করে নিচ্ছি। আর একটা উদাহরণে যাওয়া যাক। সাধারণত তোমরা দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই এই উত্তরটা কিন্তু ইএনটা সাধারণত 36ই আসে, হ্যাঁ। তো আমি একটা 35 ধরে একটু আলোচনা করে দিই। FeCN6 3-, বইতে যতগুলো করা আছে দেখবে সবাইকার ক্ষেত্রে ইএনটা বেরোচ্ছে 36। আমি এইটার ক্ষেত্রে একটু বার করি, না বার করার কিছু নেই। এটার ক্ষেত্রে যদি বার করতে চাই তাহলে প্রথমে এর জারণ সংখ্যাটা কিন্তু আমায় মাথায় লিখে নিতেই হবে, জারণ সংখ্যাটা, হ্যাঁ। তো মোটামুটি আইডিয়া করছি যে তোমরা জারণ সংখ্যা বার করা শিখে গেছো। 6টা সিএনের জারণ সংখ্যা কত হচ্ছে? -3, 6। 6টা সিএন আছে, প্রত্যেকটা সিএনের জারণ সংখ্যা কত? -1। তাহলে 6খানা সিএন আছে, তাহলে 6টা সিএনের মোট জারণ সংখ্যা কত হচ্ছে? -6। আর এই আয়নটার জারণ সংখ্যা কত? -3। তার মানে এখানে নিশ্চয়ই এফিটা কত হবে? +3, কারণ +3-এর সঙ্গে -6 বিয়োগ করলে তবেই 3- হয়, ঠিক আছে। এটা তো কোনো যৌগ নয়। যৌগ হলে বলতাম =0 করব, কিন্তু এটা তো যৌগ নয়। যদি তোমায় বার করা আমি শিখিয়ে দিই, এখানে ধরে নাও এফি এর জারণ সংখ্যা x, ধরে নিলাম এফি এর জারণ সংখ্যাটা x, ঠিক আছে, প্লাস সিএন এর জারণ সংখ্যা কত? 6 ইন্টু এখানে কত? -1।
যদি যৌগ হতো, এটা যদি 3 না থাকতো, যদি যৌগ হতো তাহলে ইকুয়াল টু 0 করতাম। এবার যেহেতু এটা আয়ন, তাহলে আমরা ইকুয়াল টু কত করব, -3। তোমরা এইভাবেও বার করে নিতে পারো যাদের অসুবিধা, ঠিক আছে। তো যাই হোক, এখানে এফি এর জারণ সংখ্যাটা কত হলো, এখানে এফি এর জারণ সংখ্যা হলো +3। তাহলে এবার যদি এখানে ইএন বার করি, তাহলে ধাতুর পরমাণু ক্রমাঙ্ক কত হচ্ছে 26, মাইনাস ধাতুর জারণ সংখ্যা কত হলো +3, প্লাস 2 × 6 দুগুণে কত হচ্ছে 12। তাহলে 26 আর 12 38, দেখো এইটা এলো 35। এটা একটু মনে রাখবে, এমসিকিউতে দিতে পারে কিন্তু ইএন বার করা, হ্যাঁ, বা 1 নম্বর করে কোশ্চেনে দিতেই পারে ইএন বার করা, মানে যেটা 2 থাকে সেটা 1 + 1 দিলে একটা ইএন বার করতে দিতে পারে। এই সহজ ফর্মুলার দ্বারা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার আমরা সহজেই বার করতে পারবো এই ফর্মুলার সাহায্যে। যে কোনো যৌগদিক প্রত্যেকটা যৌগের ক্ষেত্রেই বার করা যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, এরপরে আছে ইউপ্যাক আইইউপিএসি নাম। আইইউপিএসি নামে আমরা পরে আসব। আমরা আজকে চলে যাব আইইউপিএসি নামটা ঠিক বাদ দিলে আমরা চলে যাব আইসোমারিজমে চলে যাব। আজকে আমরা আইসোমারিজমটা পড়ব। সমাবয়বতা, কোঅর্ডিনেশন যৌগের সমাবয়বতা, আইসোমারিজম, ঠিক আছে। কোঅর্ডিনেশন যৌগের সমাবয়বতা। তো সমাবয়বতা কত ধরনের হয় আমরা 11-এর অর্গ্যানিকেও পড়েছি। সমাবয়বতা মেনলি 2 ধরনের হয়, একটা হচ্ছে গঠনগত সমাবয়বতা, গঠনগত সমাবয়বতা, আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল সমাবয়বতা, ত্রিমাত্রিক। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট এইচএসের জন্য, এই টপিকটা ভালো করে বুঝবে। এবার কিন্তু এমন টপিক আজ থেকে পড়ানো শুরু হচ্ছে যেগুলো থেকে কিন্তু এইচএসে কোশ্চেন থাকে। আগের টপিকগুলো ছিল সব কনসেপচুয়াল টপিক, এই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকে এইচএস, হ্যাঁ। সমাবয়বতা, তাহলে গঠনগত আর ত্রিমাত্রিক। আচ্ছা, গঠনগতটার 4টে ভাগ আছে। গঠনগতর ভাগ হচ্ছে 4টে। একটা হচ্ছে বন্ধন সমবায়বতা, বন্ধন মানে লিঙ্কেজ, বন্ধন সমবায়বতা কথাটা লিখলাম না, বন্ধন সমবায়বতা। একটা হচ্ছে সবর্গীয় সমবায়বতা, সবর্গীয় সমবায়বতা। একটা হচ্ছে আয়নায়ন সমবায়বতা, আয়নায়ন সমবায়বতা। আর একটা হচ্ছে হাইড্রেট সমবায়বতা, হাইড্রেট সমবায়বতা, হাইড্রেট সমবায়বতা, ঠিক আছে। আর ওদিকে ত্রিমাত্রিকে একটা আছে জ্যামিতিক সিস্টেন্স, আর একটা হচ্ছে আলোকীয়। ত্রিমাত্রিকে আছে 2টো হয়, এটা তোমরা অর্গ্যানিকেও কিন্তু এই ব্যাপারগুলো 11-এ নিশ্চয়ই দেখেছো। ত্রিমাত্রিকে একটা হয় জ্যামিতিক, জ্যামিতিক আইসোমারিজম, আর একটা হচ্ছে অপটিক্যাল মানে আলোকীয় সমবায়বতা। জ্যামিতিক মানে হচ্ছে সিস আর ট্রান্স, ঠিক আছে। তো আজকে আমরা টোটাল এই আইসোমারিজম সেকশনটার উপর আজকে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে এইটা থাকবে। তো আমি একটা একটা করে 6টা পার্টি আমায় করাতে হবে, তো একটা একটা করে আমরা এগিয়ে যাব। প্রথম আমরা গঠনগতর মধ্যে বন্ধন আইসোমারিজমটাকে আমরা প্রথম আলোচনা করব। বন্ধন আইসোমারিজমটাকে আমরা আজকের টপিকে প্রথম আলোচনা করব, ঠিক আছে। একটা কথা তোমাদের বলে রাখি, এই আইসোমারিজমগুলো যখনই পড়ছো আমি এইভাবেই পড়াবো, এক্সাম্পল নিয়ে পড়বে। এক্সাম্পল নিয়ে পড়লে আমাদের কিন্তু বুঝতে এমন কিচ্ছু অসুবিধা কিন্তু হবে না। আমরা গঠনগতর মধ্যে ঢুকে যাচ্ছি, বন্ধন সমাবয়বতা, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে বেস্ট ওয়ে কেমিস্ট্রির ক্ষেত্রে লার্নিংয়ের জন্য। এক্সাম্পলটা হচ্ছে সব থেকে বড়, মানে একটা সোজা উপায়। আমি 2টো যৌগের উদাহরণ দিই, CO NH3 5 NO2, বাইরে কত Cl দেবো, কটা Cl দেবো বাইরে নিজেদের বলতে হবে, কটা Cl দেবো একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো কনসেপ্ট তৈরি কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি, আগের দিন শিখিয়েছি। এর জারণ সংখ্যা আমরা কত জানি, এর জারণ সংখ্যা আমরা জানি +3। তাহলে বাইরে কটা Cl দেবো, এটা +3, NO2 -1 হয়, তাহলে +3 আর -1 কত বেঁচে রইল +2, তাহলে বাইরে Cl দেবো 2টো।
এবার একটা ইম্পর্টেন্ট ঘোষণা বলি, একটা জিনিস যেটা হচ্ছে নতুন বইতে আমি বলতে পারছি না, পুরনো বইতে ছায়ার বইতে কি করেছে, এটাকে একটা সিএল দিয়েছে, এটা কিন্তু দুটো সিএল হবে, ঠিক আছে। পুরনো ছায়ার বইতে এটা একটা সিএল দিয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এটা দুটো সিএল হবে, ঠিক আছে। তো দুটো সিএল দেখবে, যদি কারো তাও সন্দেহ হয়, এই যে অনেক কটা ইউপ্যাক নাম লেখা আছে, সেই ইউপ্যাক নামে দেখবে এইখানে তোমরা পেয়ে যাবে যে বাইরে দুটো সিএল আছে। হ্যাঁ, এখানে কিন্তু ভাবার কোনো কারণ নেই যে স্যার এটা ভুল বললেন, এটা বাইরে তোমাদের লজিকেও দেখবে দুটো সিএল হবে। দুটো সিএল না হলে গোটা যৌগের জারণ সংখ্যাটা শূন্য করা যাচ্ছে না, শূন্য হচ্ছে না, তো দুটো সিএল হবে, ঠিক আছে। তাহলে এই একটা যৌগ দিলাম, আর আরেকটা যৌগ আমি লিখছি অ্যান্ড CO NH3 হোল 5 ONO Cl2, দুটো যৌগ লিখলাম। খুব সোজা উদাহরণ, সব থেকে ইজি মানে ওয়ে, মনে রাখার ক্ষেত্রে খুবই সুবিধাজনক একটা পদ্ধতি। আচ্ছা, বন্ধন সমবায়বতার ইংরাজিটাও যদি তোমরা মনে রাখো, লিঙ্কেজ আইসোমারিজম, লিঙ্কেজ। তাহলে লিঙ্কেজ মানে একটা লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কোবাল্টের সাথে, এখানে যদি এই যৌগটা আঁকি, তাহলে কোবাল্টের সাথে মোট কতজন আছে, কোঅর্ডিনেশন নাম্বার কত, এখানে 6, যে কোনো 5টা আছে অ্যামোনিয়া আর একটা আছে NO2, আমি ধরলাম এখানে NO2টা দিয়েছি, তাহলে NO2টা এখানে কিন্তু এইটা, এখানে N দিয়ে কোবাল্টের সঙ্গে বন্ডটা আছে NO2 এর N দিয়ে, এখানে কিন্তু কোবাল্টের সঙ্গে বন্ডটা আছে O দিয়ে। মানে ওই যৌগটা যদি আঁকতাম, তাহলে দেখো চেঞ্জটা আমি এই ছবিতেই দেখিয়ে দিই, ওই NO2টা হয়ে যেত, কি হয়ে যেত, ONO হয়ে যেত। তার মানে কি হলো, লিঙ্কেজে পার্থক্য, এটার ক্ষেত্রে N দিয়ে বন্ড হচ্ছে, এটার ক্ষেত্রে O দিয়ে বন্ড হচ্ছে। আর আইসোমার মানে আমরা জানি টোটাল, এদের টোটাল গঠনটা মানে একই থাকলেও এই স্ট্রাকচারটা কী হচ্ছে, একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এখানেও একটা কোবাল্ট আছে, একটা কোবাল্ট, 5টা NH3, 5টা NH3, একটা NO2, এখানে ONO, কিন্তু একটা N আর দুটোও আছে, এখানেও একটা N দুটোও আছে। তো যাই হোক, এখানে এই আইসোমারিজমটা কী কারণে তফাৎটা হলো, এখানে তফাৎটা হলো লিঙ্কেজের জন্য, এখানে N দিয়ে বন্ড আর এটাই হচ্ছে O দিয়ে বন্ড, ঠিক আছে। তো দেখো তোমরা যদি উদাহরণটা মনে রাখো, তাহলে বুঝতে কিন্তু কোনো সমস্যাই নেই, জাস্ট লিঙ্কেজটা পাল্টালো, তাই এটা হয়ে গেল পরস্পরের আইসোমার। তার মানে আমরা কি শিখলাম, আমরা এটা শিখলাম যে লিঙ্কেজ আইসোমারিজম কখন দেখা যাবে, লিঙ্কেজ আইসোমারিজম দেখা যাবে এই লিগ্যান্ডগুলো যখন থাকবে, আগের দিন পড়েছ, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডগুলো যখন উপস্থিত থাকবে। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডগুলো কী করতে পারে, দুদিক দিয়ে বন্ড করতে পারে, যেমন ধরো CN, কোনো যৌগ CN দিয়ে বন্ড করে, আবার কোনো যৌগ NC দিয়ে বন্ড করে। তাহলে লিঙ্কেজ পাল্টাতে গেলে সেই যৌগের মধ্যে কিন্তু কোনো একটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড থাকতেই হবে। এখানে NO2টা হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, N দিয়েও বন্ড করতে পারে, আবার O দিয়েও বন্ড করতে পারে। তেমনি কোনো যৌগে যদি ধরো এখানে CN দিয়েছে আর এখানে হয়ে গেছে NC, সেটাও কিন্তু লিঙ্কেজ আইসোমারিজম বা বন্ধন সমবায়বতার উদাহরণের মধ্যে চলে যাবে। এরপরে চলে যাব আমরা স্ববর্গীয় সমবায়বতা। স্ববর্গীয় সমবায়বতা একটা একটা করে ধরে ধরে আমি বলতে যাচ্ছি। এখানে আমি একটু উদাহরণের দিকে চলে যাই, দুটো উদাহরণ আঁকি। CO NH3 হোল 6, ঠিক আছে। এই ধরনের যৌগ আজকে হয়তো নতুন দেখবে। এইখানে CO NH3 হোল 6 এর সাথে আবার আছে Cr CN হোল 6, এই দুজন মিলে এরা হচ্ছে একটা জটিল যৌগ হয়ে বসে আছে। আচ্ছা, এটাকে যদি আয়নে ভাঙি কি হচ্ছে একটু দেখো, দেখো এই দুটোকে যদি আয়নে ভাঙি তাহলে এরকম দেখতে হয়। কেন এরকম দেখতে হয়, কারণ এখানে সিএনের 6টা সিএনের কত আছে, -3, আর একটা সিআরের কত, +3, তাহলে +3 আর -6, এরা দুজন মিলে কত চার্জ আনলো, 3-। আচ্ছা, এটা যদি 3- হয়, তার মানে এটা 3+ হবে, তার মানে এখানে এরও জারণ সংখ্যা 3, এরও কিন্তু জারণ সংখ্যা 3, ঠিক আছে। এবার এর সাথে তোমরা দেখো আরেকটা যৌগ যদি আমি লিখি, আমি কি লিখছি, আমি লিগ্যান্ডগুলোকে পাল্টে দেবো বা মেটালগুলোকে পাল্টে দেবো।
দেখো এক্ষেত্রে আমি কি করলাম, NH3টা একই রইল, NH3, আমি মেটালগুলোকে পাল্টাপাল্টি করে দিলাম, এই মেটালটাকে ক্যাটায়নে নিয়ে এলাম, এই মেটালটাকে অ্যানায়নে নিয়ে গেলাম। তাহলে এখানে যদি আমরা আয়নে ভাঙি, এখানে দেখব ক্যাটায়নে চলে এসছে সিআরটা আর অ্যানায়নে চলে গেছে কোবাল্ট। ঠিক আছে, তো এই দুজন যদি বলতে চাই তাহলে এই যৌগটা আর এই যৌগটা এরা হচ্ছে পরস্পরের কোঅর্ডিনেশন আইসোমার, মানে স্ববর্গীয় আইসোমার। মানে এখানে কোঅর্ডিনেশনটা চেঞ্জ হয়ে গেছে, কোবাল্টের সাথে 6টা অ্যামোনিয়া ছিল, এখানে কোবাল্টের সাথে 6টা সিএন হয়ে গেছে, মানে কোঅর্ডিনেশনটা পাল্টে গেছে। এটা ছিল ক্যাটায়নে, কোবাল্টটা ছিল ক্যাটায়নে, এখানে কোবাল্টটা চলে গেছে অ্যানায়নে, এখানে কোঅর্ডিনেশনের পাল্টাপাল্টি হয়েছে। এবার তোমাদের মনে কোঅর্ডিনেশন আইসোমারিজম হয়ে গেল, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা আমি একটু ডিসকাস করে দিই, যে স্যার এখানে কি এইটাকে আগে লিখে এটাকে পরে লেখা যেত? মানে তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি তো NH3 রেখেছেন, আমি যদি সিআরটাকে আমি যদি NH3টাকে ওখানে নিয়ে যেতাম আর সিএনটাকে এখানে আনতাম, মানে আমি বলতে চাইছি এই যৌগটাকে কি স্যার এইভাবে লেখা যেত? তোমাদের এটা মনে হতে পারে, সরি, তোমাদের এইটা মনে হতে পারে যে স্যার এইটা লিখলে কি এটা ভুল হতো? এটা শেখার বিষয় আছে কিন্তু, হ্যাঁ, আইসোমারিজম ছাড়াই বলছি, এটা এইটা লিখলে এটা ভুল হতো। কেন হতো? কারণ ইউপ্যাকের নিয়ম বলছে সবসময় যদি এরকম দুটো জটিল আয়ন থাকে তাহলে দুটো জটিল আয়নের মধ্যে লেখার নিয়ম হচ্ছে ক্যাটায়নটাকে আগে লিখতে হয়, অ্যানায়নটাকে পরে লিখতে হয়। তার মানে এইটা এখানে লেখা যাবে না, ক্যাটায়নটাকেই আগে লিখতে হবে, মানে অ্যামোনিয়া দেওয়াটাকে সবসময় আমরা আগে লিখব আর নেগেটিভটাকে আমরা পরে লিখব। ঠিক আছে, এইটা হবে না, তার মানে এটাই লিখতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব, দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে আয়নায়ন আইসোমারিজম। আয়নায়ন মানে আমি এই যে দুটো যৌগ লিখেছি ওই দিকটায় পরে যাচ্ছি, এই দুটো যৌগে দেখো সেম যৌগ, এখানে সিও আছে, সিও কেন্দ্রীয় পরমাণু, 5টা অ্যামোনিয়া আছে, 5টা অ্যামোনিয়া, এখানে সালফেটটা কোঅর্ডিনেশন স্তরের ভিতরে আছে, এখানে বিআরটা ভেতরে আছে, আর এখানে দেখো এই দুটো জাস্ট পাল্টে গেছে, এটা বাইরে গেছে আর এখানে বিআরটা ভেতরে এসছে, ওটাই বিআরটা বাইরে আছে, বাদ বাকি কিন্তু হুবহু এরা সব সেম আছে, মানে পরমাণু সব সেম আছে, শুধু এখানে এসোফোরটা ভেতরে আছে, বিআরটা বাইরে গেছে, এখানে বিআরটা ভেতরে আছে, এসোফোরটা বাইরে গেছে। তো এদেরকে যদি আমি আয়নে ভাঙি তাহলে তফাৎটা কী হচ্ছে দেখো, এখানে ক্যাটায়নের ভেতরে চলে যাচ্ছে এসও4 আর বিআরটা মাইনাস হচ্ছে, আর এখানে চার্জেরও তফাৎ হবে স্বাভাবিকভাবে, কারণ এখানে কোবাল্টটা কত +3 আর এসও4-এর গোটাটার জারণ সংখ্যা কত -2, তাহলে +3 আর -2 যদি হয় তাহলে বাইরে একটা বিআর আছে, তাহলে এখানে +3 -2, তাহলে চার্জ কত আসবে +1, আর বাইরে বিআরটা হয়ে যাচ্ছে -1, এখানে কোবাল্টের হচ্ছে +3 আর একটা বিআরের কত -1, তাহলে +3 আর -1, এখানে আসছে 2+, এখানে আসছে 2-, তার মানে দেখো এখানে যে আইসোমারিজমটা ঘটছে এখানে জাস্ট আয়নগুলোর তড়িতফাত হচ্ছে, এখানে আয়নের ভেতর এসও4 আছে, বিআরটা বাইরে আছে, এখানে বিআরটা ভেতরে আছে, এসও4টা বাইরে আসছে, মানে এখানে আয়নের তফাৎ হয়ে যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে আয়নায়ন সমাবয়বতা, আয়নের ডিফারেন্স হচ্ছে, বোঝা গেছে, আয়নের তফাৎ হচ্ছে। তো এরকম কোশ্চেন তুমি ছায়ার বইয়ের শেষে পেয়ে যাবে, পরে সালের কোশ্চেনও এক বছর এসছে, যে বলেছে যে একটা যৌগের মধ্যে একটা কোবাল্ট আছে, 5টা আছে অ্যামোনিয়া, একটা সালফেট আর একটা বিআর, ঠিক আছে, তারপরে বলেছে যে যৌগটা বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে, যৌগটা বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে সাদা অধক্ষেপ সৃষ্টি করে, বলেছে এই দুটোর মধ্যে কোনটা হবে যৌগটা, বোঝাতে পারলাম? বলেছে একটা যৌগ আছে যেখানে কোবাল্ট একটা আছে, 5খানা অ্যামোনিয়া আছে, একটা এসও4 আছে, একটা বিআর আছে, তাহলে এই কম্বিনেশানে দুটো যৌগই পসিবল, এই দুটো যৌগই হতে পারে, ঠিক আছে, তো দুটো যৌগই আমি আগে আঁকলাম। এবার ওরা একটা ক্লু দিয়েছে, বলেছে বেরিয়াম ক্লোরাইড দিলে সাদা অধক্ষেপ পড়ে, তার মানে বেরিয়াম ক্লোরাইড দিলে আমরা জানি কার সাদা অধক্ষেপ পড়ে, বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পড়ে, তার মানে যদি সাদা অধক্ষেপ পড়ে তার মানে সালফেটটা নিশ্চয়ই বাইরে আছে, তার মানে উত্তর হবে এইটা। এইরকম কোশ্চেন ঠিক একটা ছায়ার বইয়ের চ্যাপ্টারের শেষে আছে, বোঝাতে পারলাম?
তার মানে আবার বলছি, এই কম্বিনেশানে সম্ভাব্য দুটো যৌগ এই দুটো। এবার তোমায় যদি বলে যে বেরিয়াম সালফেটের অদক্ষেপ পড়ে, তার মানে নিশ্চয়ই সালফেটটা ভেতরে নেই, তার মানে সালফেটটা কোথায় আছে, বাইরে আছে। তাই যেহেতু বাইরে আছে, তাই বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে BaSO4 এর অদক্ষেপ পড়বে। কারণ আমরা জানি যে থার্ড ব্র্যাকেটের ভেতরে মানে জটিলায়নের ভেতরে যদি কোনো মূলক থেকে যায় তাকে আমরা বার করতে পারবো না। তাহলে বেরিয়াম সালফেটের অদক্ষেপ পড়তে গেলে সালফেটটাকে বাইরে থাকতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি কিসে, হাইড্রেট আইসোমারিজম। লাস্টেরটা গঠনগতর আমাদের লাস্টের আইসোমারিজম হচ্ছে হাইড্রেট আইসোমারিজম। এটা ইম্পর্টেন্ট নয়। এখানে কি তফাৎ হয় তোমরা লক্ষ্য করো, যে জলের অণুগুলোর অবস্থানের ভিত্তিতে আইসোমারগুলো সৃষ্টি হয়। যেমন আমরা জানি ক্রোমিয়াম এর কোঅর্ডিনেশন সংখ্যা কিন্তু 6, তাই 6টা জল দিয়েছি, আর বাইরে 3টে ক্লোরিন দিয়েছি। কেন? কারণ এখানে Cr3+, বাইরে 3টে ক্লোরিন। এবার কি করেছি আমরা, এখানে যদি 5টা জল করি 6টা থেকে, তাহলে একটা ক্লোরিনকে ভেতরে ঢুকতে হবে, আর এখানের একটা জল সেটা বেরিয়ে গিয়ে কেলাস জল আকারে এখানে চলে গেল। তারপরে আরও অনেক কিছু হতে পারে। Cr আমরা 4টে জল করে দিতে পারি, তাহলে 2টো Cl ঢুকলো, একটা Cl বাইরে, 2H2 হয়ে গেল। এই যে জলের অণুগুলোর ভিত্তিতে এই যে আইসোমারগুলো সৃষ্টি হচ্ছে, এগুলোকে বলছি হাইড্রেট আইসোমারিজম। এই ক্ষেত্রে আর একটা জল ঢুকতে পারে, 3টে মানে আরেকটা জল বেরোতে পারে, 3টে Cl, তারপরে আর কিছু হবে না। তো এইভাবে হাইড্রেট আইসোমারিজমগুলো সৃষ্টি হয়, বা এইগুলো হচ্ছে হাইড্রেট আইসোমারিজম। এবার আমরা গঠনগতটা কমপ্লিট করার পর আমরা এবার চলে যাব কিসে, আমরা চলে যাব ত্রিমাত্রিক আইসোমারিজম, যেটা প্রথমটা হচ্ছে জ্যামিতিক আইসোমারিজম। ত্রিমাত্রিকের প্রথমটা হয়ে যাচ্ছে জ্যামিতিক আইসোমারিজম। ঠিক আছে, তো আমরা এবার পড়ব, ইম্পর্টেন্ট কিন্তু খুব, জ্যামিতিক সমবায়বতা। জ্যামিতিক, ঠিক আছে, কিভাবে পড়ব, বই কিভাবে করেছে, গাদা তীর দিয়ে ছবি এঁকে এঁকে করেছে, একটু না বুঝলে অসুবিধে হতে পারে। কীভাবে? কোঅর্ডিনেশন সংখ্যার ভিত্তিতে আমরা জানি সাধারণত কোঅর্ডিনেশন নাম্বার কত হয় বলেছিলাম, একদিন বলেছিলাম 4 হতে পারে, আর কোঅর্ডিনেশন নাম্বার কত হতে পারে, 6 হতে পারে। সেই আগে বলেছিলাম যে 4-এর গঠনটাও আমরা দেখব আর 6-এর গঠনটাও দেখব। তো জ্যামিতিক আইসোমারিজম আমরা প্রথমে ডিসকাস করব যাদের কোঅর্ডিনেশন সংখ্যা 4, সেইগুলোকে নিয়ে আমরা প্রথমে ডিসকাস করব তাদের সিস্টান্স আইসোমারিজম কী হতে পারে, বা জ্যামিতিক আইসোমারিজম কী হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব এবার। কোঅর্ডিনেশন নাম্বার = 4, এদের জ্যামিতিক আইসোমারিজম কী হতে পারে। কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে এদের গঠন দু রকম হতে পারে, এটাও বলেছিলাম। একটা চতুস্তলকীয় হতে পারে আর একটা সমতলীয় বর্গাকৃতি হতে পারে। মানে একটা গঠন হতে পারে এই রকম, আর একটা গঠন হতে পারে মেটালটা মাঝে আছে, একটা প্লেনে মেটালটা মাঝখানে আছে, চারদিকে 4টে লিগ্যান্ড আছে। এই দুরকম গঠন হতে পারে যাদের কোঅর্ডিনেশন সংখ্যা 4। কোঅর্ডিনেশন সংখ্যা 4 মানে 4 জনকে থাকতে দিতে হবে। 1 2 3 4, এখানে 4 জনকে থাকতে দেওয়া যাবে, এখানেও 4 জনকে থাকতে দেওয়া যাবে। এই দুটো গঠন আমাদের সম্ভব। এইবার এখানে আমরা কোঅর্ডিনেশন সংখ্যা 4-এ আমরা মূলত এই গঠনটাকেই ফোকাস করব, কারণ এই গঠনটার কোনো সিস্টান্স আইসোমারিজম হয় না, এই গঠনটার কোনো জ্যামিতিক আইসোমারিজম হয় না। তোমরা অর্গ্যানিকে ক্লাস 11-এ পড়েছিলে যে এটা যদি কাইরাল কার্বন হয় তাহলে এর কেবলমাত্র আলোকীয় আইসোমারিজম হতে পারে। তার মানে জ্যামিতিক আইসোমারিজমে আমরা এবার আলোচনা করব যে যাদের কোঅর্ডিনেশন সংখ্যা 4 এবং যাদের গঠন এই টাইপের মানে স্কোয়ার প্ল্যানার, তাদের জ্যামিতিক বা সিস্টান্স আইসোমারিজম নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে বলি, কোঅর্ডিনেশন সংখ্যা যদি 4 হয় তো এই টাইপের দেখতে কি যৌগ হতে পারে। দেখো, একটা যৌগ হতে পারে Ma4। এখানে আমরা সব সময় M = আমরা মেটালকে বোঝাবো, আর A B C D ইত্যাদি এগুলো দিয়ে আমরা কাদের বোঝাবো, লিগ্যান্ডকে বোঝাবো। এগুলো হচ্ছে জেনারেল একটা ফর্মুলা Ma4। দেখো এখানে মেটালকে ঘিরে মোট লিগ্যান্ড কতগুলো আছে, 4টে। তাহলে এখানে কোঅর্ডিনেশন সংখ্যা 4,
আচ্ছা, এখানে এমটা তাহলে এর গঠনটা কীরকম হবে? এর গঠনটা হবে এমটা মাঝে থাকবে, চারিদিকেই এ থাকবে, চারিদিকেই এ থাকবে। চারিদিকেই যদি এ থাকে তাহলে সিস ট্রান্স আইসোমারিজমের কোনো প্রশ্নই থাকবে না। জ্যামিতিক আইসোমারিজম এখানে কি হবে? হবে না। কেন হবে না এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। যারা বুঝতে পেরেছো ভালো, যারা বুঝতে পারোনি একটু ধৈর্য ধরো। এরপরে কি হতে পারে দেখো, কি টাইপ, এগুলো টাইপ ভাগ করে করে করাচ্ছি। এটা হলো টাইপ 1, এরম হতে পারে। টাইপ 1 যেটা হলো সেখানে সিস ট্রান্স আইসোমারিজম হবে না। এবার যাচ্ছি টাইপ 2। এম এর সাথে একটা লিগ্যান্ডই 4টে থাকতে পারে, বা এম এর সাথে একটা লিগ্যান্ড 3টে, একটা লিগ্যান্ড একটা থাকতে পারে। তার ক্ষেত্রে কিরম গঠন হবে? এমটা মাঝে গেল, এ এ এ বি, এখানেও সিস ট্রান্স আইসোমারিজম হবে না। এবার হবে নাটা তোমরা অসুবিধা হচ্ছে বুঝতে, এবার হবেটা দেখাই তাহলেই পরিষ্কার হয়ে যাবে। টাইপ 1 আর টাইপ 2 এই দুটোতেই হলো না। এবার যাচ্ছি টাইপ 3তে। কিরম দেখতে হতে পারে? এম A2 B2। আচ্ছা, এখানে এইটা লেখাও যা, এখানে মনে হতে পারে স্যার এইটা যদি হয়, একই তো ব্যাপার। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে মেটালের সাথে একটা লিগ্যান্ড 3টে আছে আর একটা লিগ্যান্ড একটা আছে, 3টে একটা থাকলে হবে না। এইটার ক্ষেত্রে হবে। কি কি হবে লক্ষ্য রাখো, এমটা মাঝে, চারিদিকে 4টে আছে, এ এ বি বি, এটা একটা হতে পারে। এটাতেই দেখো আর একটা হতে পারে, এমটা মাঝে আছে, চারিদিকে 4টে, কিরম হতে পারে? এ এ বি বি। দেখো দুটোই তো সম্ভব। এদিকেরটা দেখা যাচ্ছে না, নামিয়ে দিই। দুটোই সম্ভব। তাহলে MA2B2 এটার ক্ষেত্রে দুটো এ আছে আর দুটো বি আছে। তাহলে এরকম হতে পারে এ আর এ একদিকে, বি আর বি একদিকে। এখানে হতে পারে এ আর এ উল্টো দিকে, বি আর বি উল্টো দিকে হতে পারে। যে স্কোপগুলো খেয়াল করে দেখো এইটার ক্ষেত্রে বা এইটার ক্ষেত্রে ছিল না। ছিল কি? এখানে তো সবই এ, তাহলে কাকে কার সাপেক্ষে সোজা দিকে দেবো আর উল্টো দিকে দেবো? এখানেও খেয়াল করে দেখো 3টে এ হয়ে গেছে। 3টে এ হয়ে গেছে মানে এরা পরপর 3জন থাকবেই, সেটা এদিকে হতে পারে এদিকেও হতে পারে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো একটা নতুন জিনিস হলো যে দুটো এ পাশাপাশি, আবার আরেকটা স্ট্রাকচারে দুটো এ উল্টো দিকে। তো আমরা ডবল বন্ডের ক্ষেত্রে মানে অ্যালকিনের ক্ষেত্রে, আমরা অ্যালকিনের ক্ষেত্রে কী পড়েছিলাম? অ্যালকিনের ক্ষেত্রে পড়েছিলাম উল্টো দিকে যদি গ্রুপ একই গ্রুপ থাকে তাদেরকে আমরা ট্রান্স বলি। উল্টো দিকে একই গ্রুপ থাকলে তাদেরকে আমরা ট্রান্স বলি। তাহলে এটা হচ্ছে ট্রান্স আইসোমার। উল্টো দিকে একই গ্রুপ, এ আর এ উল্টো দিকে একই, আর একই দিকে একই গ্রুপ থাকলে তাদেরকে আমরা বলি সিস। তার মানে MA2B2 এরা সিস ট্রান্স আইসোমারিজম দেখাবে। এটা হচ্ছে টাইপ 3। আমি যেভাবে করাচ্ছি সেইভাবে নোট ডাউন করতে করতে যাবে। টাইপ 1 এবং টাইপ 2 এই দুটো একেবারেই এসেন্সিয়াল নয়, কারণ এরা সিস ট্রান্স দেখায় না। তাহলে টাইপ 3 কী দেখালো? সিস ট্রান্স আইসোমারিজম টাইপ 3 দেখালো। ঠিক আছে, এবার টাইপ 3টাকেই আমি একটা উদাহরণের সাহায্যে দেখাই। এটা তো একটা ফর্মুলা মতো। এবার টাইপ 3টাতেই আমি একটা উদাহরণের সাহায্যে দেখাবো, বা কিরম কোশ্চেন আসতে পারে তার সাহায্যে আমি এবার টাইপ 3টাকে দেখাবো। ধরো এরম কোশ্চেন দিল, প্ল্যাটিনাম NH3 দুটো, Cl দুটো। প্ল্যাটিনামের জারণ সংখ্যা +2 হয়, তাহলে এখানে এটার -2 আর এটার +2, তাহলে মিলে গেছে। তাহলে এই রকম দিল PT NH3 Cl2। তোমাদের বললো এর আইসোমারগুলোকে আঁকো, এর আইসোমার এ কী কী আইসোমার দেখাবে, জ্যামিতিক কি জ্যামিতিক নয় ওইসব হয়তো বলে দেবে না আইসোমারগুলো। তো জ্যামিতিক আইসোমারি যদি বলে দেয়, মানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম যদি বলে দেয় দেখাতে, তাহলে দেখো এইটাকে দেখে মনে হচ্ছে না এম, এটা হচ্ছে কেন্দ্রীয় ধাতু পরমাণু, কেন্দ্রীয় ধাতুটা এম। আচ্ছা, এটা একটা লিগ্যান্ড আছে দুটো আর একটা লিগ্যান্ড আছে দুটো, তাহলে MA2B2 মতো দেখতে। তাহলে এর আইসোমার আমরা কীভাবে আঁকবো? স্কোয়ার প্ল্যানার করবে। বনটা কীভাবে আঁকছি একটু খেয়াল করবে, হ্যাঁ। NH3 দিয়ে যেটা আঁকছি সেটা তীর দিলাম, Cl দিয়ে যেটা আঁকছি সেটাকে শুধু লাইন দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা এখানে NH3 দুটোকে একই দিকে রাখতে পারি। একই দিকে রাখলে এটাকে আমরা বললাম সিস। এছাড়াও কি হতে পারে? NH3গুলোকে
আমরা উল্টো দিকেও রাখতে পারি। এন দিয়ে বন্ডটা করছি, কিন্তু লেখাটা খেয়াল করে দেখবে। এটাকে কীভাবে লিখলাম, NH3 Cl Cl, NH3গুলো তীর দিলাম, উল্টো দিকে আছে, এটা হয়ে গেল ট্রান্স। তাহলে এই যৌগটার দুটো আইসোমারিজম, সেই দুটো সিস ট্রান্স দুটো আমরা এঁকে দিয়েছি। এবার আমরা টাইপ 3 হলো, টাইপ 4-এ যাচ্ছি। কীরকম দেখতে হতে পারে, MA2BC এরমও হতে পারে, MA2BC এরমও হতে পারে। এর ক্ষেত্রে আইসোমারগুলো কীরকম আসবে, এর ক্ষেত্রেও সিস ট্রান্স আইসোমারিজম হবে। এক্ষেত্রে সিস আর ট্রান্সটা আমাদের বিচার করতে হবে যেটা দুটো আছে তার উপর। ঠিক আছে, আগেরটায় যেমন দুটোই দুটো দুটো ছিল, MA2B2 ছিল, তখন এ দিয়েও বিচার করা যেত, বি দিয়েও বিচার করা যেত। কিন্তু যদি MA2BC হয় তখন এ দিয়ে বিচার করব। আমি একবার এ দুটোকে পাশাপাশি লিখে নেব, একবার এগুলোকে উল্টো দিকে লিখে নেব। এখানে বি আর সিটাকে তুমি যেমন ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নেই যে এখানে বি আর সি দিলে নতুন কিছু হবে না, একই জিনিস হবে। ঠিক আছে, তাহলে এখানে সিস ট্রান্সটা বিচার হবে যেটা একই গ্রুপ আছে সেইটা দিয়ে। তাহলে এটা হয়ে গেল সিস, একই দিকে আছে আর উল্টো দিকে চলে গেছে, এটা হয়ে গেল ট্রান্স। এটাকে তুমি যদি উল্টোও দাও কোনো এফেক্ট ফ্যাক্টর হবে না। তাহলে MA2B2BCর ক্ষেত্রে কটা হয়ে গেল, আইসোমার হয়ে গেল দুটো সিস ট্রান্স। তো এই টাইপের উদাহরণও তোমরা বইতে পাবে। হ্যাঁ, দেখবে বইতে, ছাড় বইতে আছে PT NH3 Cl NO2, এই টাইপের একটা যৌগ দেখবে বইতে দেওয়া আছে। তাহলে দেখো এটা হচ্ছে A2BC। ঠিক আছে, তো এইটাকে দিয়ে আমরা MA2BC টাইপেরও যৌগের উদাহরণ সহ দেখে নিলাম। টাইপ 4 হলো। আচ্ছা, এরপরে চলে যাব আমরা টাইপ 5-এ, লাস্ট টাইপ। এই টাইপের আরও হবে কিন্তু মোনোডেন্টেড লিগ্যান্ড দিয়ে, এটা হচ্ছে লাস্ট টাইপ, টাইপ 5। কী হতে পারে, MABCD এরম হতে পারে, চারটে আলাদা আলাদা লিগ্যান্ড হতে পারে। ঠিক আছে, আমি এটার একবারে একটা উদাহরণ নিয়েই স্টার্ট করছি যেটা বইতে দেওয়া আছে, যে এর কতগুলো আইসোমার। প্ল্যাটিনাম, পিরিডিন PY, NH3BrCl, NH3BrCl, এর কতগুলো আইসোমার হতে পারে। আঁকাটা ভালো করে খেয়াল করবে, আইসোমার হবে 3টে। এখানে সিস ট্রান্সের ব্যাপার নেই, আইসোমারগুলো আঁকতে দিয়েছে ধরো আমায়। ঠিক আছে, PY NH3BrCl, আমি চারটে আমার ইচ্ছে মতো, আমরা এখানে চারটে আমার ইচ্ছে মতো বসিয়ে দিলাম। ঠিক আছে, পিরিডিন আর NH3-তে তীর। আচ্ছা, এরপরে যেটা আঁকবো সেটাকে কীভাবে আঁকছি দেখো, যেটা বলছি সেটা ফলো করবে। দুটোকে ফিক্সড রাখবে, সবগুলো একসাথে পাল্টে দিলে মাথা খারাপ হয়ে যাবে। দুটোকে ফিক্সড রাখলে, ঠিক আছে, দুটোকে ফিক্সড রেখে বাকি দুটোকে তোমরা চেঞ্জ করে দাও। দুটোকে ফিক্সড রাখলাম, PY আর NH3-কে ফিক্সড রেখেছি আর বাকি দুটোকে পাল্টে দিয়েছি, হলো। আচ্ছা, আরেকটা যেটা হবে সেটা, যে দুটোকে এতক্ষণ ধরে ফিক্সড রেখেছিলে সে দুটোকে উল্টো দিকে দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। আরেকটা যেটা হবে সেটা, যে দুটো এতক্ষণ ফিক্সড রেখেছিলে সেই দুটোকে উল্টো দিকে দিয়ে দাও। এবার মনে হতে পারে স্যার তাহলে আমরা এবার বিআরটাকে ওপরে দেবো না সিএলটাকে ওপরে দেবো, তোমার যেটা ইচ্ছা, যেদিকে ইচ্ছা দিয়ে দাও। এই তিনটে ছাড়া তুমি হাজার চেষ্টা করলেও এখানে আর নতুন আইসোমার তুমি তৈরি করতে পারবে না। এবার যদি মনে হয় তুমি বাড়িতে আঁকতে পারো, হ্যাঁ নিজেরা আঁকতে পারো, যে দেখি তো নতুন কিছু আবিষ্কার করতে পারি কিনা, PYটাকে রেখে এদিকে NH3টাকে এনে করতে পারো, তো একই হয়ে গেছে কিনা কী করে বুঝবো। ধরো তুমি একটা নতুন বাড়িতে নিজে নিজে লিখলে, আমি যেটা বলছি নিজে নিজে লিখি, পিটি, এটা পিটি নিজে নিজে লিখছি, পিউটাকে রাখলাম, NH3টাকে তলায় আনলাম, ঠিক আছে, এদিকে BrCl নিজে নিজে একটা লিখলাম, দেখি তো এটা নতুন কিছু হলো না একই হলো। বুঝবো কী করে? এখানে বোঝার উপায় হচ্ছে যে কোনো একটা লিগ্যান্ডকে নেবে, ধরো NH3 লিগ্যান্ডটাকে নিলাম, এর পাশে দুজন কে কে আছে আমি চেক করব। NH3 পাশে কে আছে? PY, এ পাশে কে আছে? Br, তুই চেক করো।
এখানে NH3 পাশে PY আর এই পাশে Cl, যাই হোক এটার সাথে মিললো না, কিন্তু তুমি এখানে চেক করো NH3 এক পাশে PY এক পাশে Cl, দেখো NH3 এক পাশে PY এক পাশে Cl আর উল্টো দিকে Br, মানে এই দুটো সেম হয়ে গেল, নতুন কিছু হয়নি, ওই দুটো সেম হয়ে গেল। তো আমি যে টেকনিকে বানাতে বললাম সেই টেকনিকেই বানাবে, তাহলে আর নতুন হবে না, তিনটেই হবে। কি সেই টেকনিক, আবার রিপিট করছি। প্রথমে তোমার ইচ্ছে মতো চারটে দিয়ে দিলে, তারপরে কি করবে, ওপরে দুটোকে ফিক্সড রেখে দিলে, তলার দুটোকে পাল্টে দিলে, তারপরে কি করবে, যে দুটোকে এতক্ষণ ধরে ফিক্সড রেখেছিলে সেই দুটোকে উল্টো দিকে দিয়ে বাকি দুটোকে তোমার ইচ্ছা মতো দিয়ে দেবে। তাহলে আমাদের এই টাইপ 5 মোনোরেন্টেড লিগান্ড দিয়ে আমাদের স্কোয়ার প্ল্যানার করাচ্ছি, কিন্তু মানে কোঅর্ডিনেশন সংখ্যা এখন 4 চলছে, 4 কোঅর্ডিনেশন সংখ্যার আমাদের মোনোরেন্টেড লিগান্ড দিয়ে আমাদের কমপ্লিট হলো। এবার আমরা চলে যাব বাইডেন্টেড লিগান্ডের উদাহরণে, আমরা একটু চলে যাব বাইডেন্টেড লিগান্ডের উদাহরণ দিয়ে, মানে দুটো দাঁত দিয়ে আমরা চলে যাব। তারপরে টাইপে যাচ্ছি, টাইপ 6। আচ্ছা, এইটা যাওয়ার আগে দুটো জিনিস একটু তোমাদেরকে শিখিয়ে দিতে চাই, যেটা হচ্ছে ধরো এইরকম কিছু একটা লেখা আছে, এরাম একটা কিছু লেখা আছে আর এরাম একটা কিছু লেখা আছে, এই দুটো তফাৎটা বুঝতে হবে। এখন থেকে কিন্তু এইগুলো দেখতে পাবে আস্তে আস্তে, এইগুলো তফাৎটা বুঝতে হবে। তো তফাৎটা হচ্ছে এইটা আমি আঁকছি। আচ্ছা, এইটার আগে একটা উদাহরণ দিই, ধরো এইটার উদাহরণটাই আমি টাইপ 6-এ যাব। আমাদের টাইপ 6টা হচ্ছে MAB2, এখানে দিলাম PTGLY2, এটা হচ্ছে গ্লাইসিন, এই লিগান্ডটার নাম হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিনের গঠন হচ্ছে এই রকম, গ্লাইসিনটা একটা অ্যামাইনো অ্যাসিড, COOH2NH2, এই অ্যাসিডটার নাম হচ্ছে, এই অ্যামাইনো অ্যাসিডটার নাম হচ্ছে গ্লাইসিন। এবার এই এইচটা বেরিয়ে গেলে দেখো এর দুটো মুখ হয়ে যায়, এটাকে আমি একটু আঁকছি, হ্যাঁ এইটাকে আঁকছি। আমাদের এখনকার টপিক কিন্তু এইটা, মানে টাইপ হচ্ছে এইটা, এইটা কোনো টাইপে পড়বে না। কেন পড়বে না, এখানে সিস্টেন্স হবে না, এইটাই যাচ্ছি। এইটা হচ্ছে এর এক্সাম্পল, ঠিক আছে, আঁকছি। পিটি দিলাম। আচ্ছা, গ্লাইসিনে C+O-, একটা O- দিয়ে বন্ড করবে, এখানে CH2 আর এখানে হয়ে যাচ্ছে NH2। দেখো আমি এই গ্লাইসিনটাকে এখানে এঁকেছি, C+O-, এই C+O-, এই O- দিয়ে একটা বন্ড করলো, তারপরে আছে CH2, এই যে CH2, তারপরে আছে NH2 দিয়ে এইটা করলো, হলো। আচ্ছা, গ্লাই2 মানে প্ল্যাটিনামকে ঘিরে দুটো গ্লাইসিন আছে, তাহলে এদিকে একটা গ্লাইসিন আছে, ওদিকে একটা গ্লাইসিন আছে। দেখো এই হলো, তাহলে এটা হচ্ছে AB2 টাইপের যৌগ। AB2 কেন AB2 সেটাতে আমি আসছি। আচ্ছা, এইটা যেটা আঁকলাম অনেকের মনে হতে পারে যে স্যার এদিকে গ্লাইসিনটা যেমনভাবে দিলেন ওদিকে যদি আমি উল্টো করে দিতাম, যারা এটা ভেবেছো ভেরি গুড, সেইটাই এখানে আসছে। এই যে গ্লাইসিন, ওই দিকেরটাকে আমি উল্টে দিলাম, NH2টাকে ওপরে দিয়ে দিলাম, CH2 C+O-, তাহলে এটা হয়ে গেল, দেখো এটা অ্যান্ড লিখেছি, এটা হয়ে গেল সিস ট্রান্স, এটা হয়ে গেল সিস। দেখো একই দিকে একই গ্রুপ আছে, একই দিকে একই গ্রুপ, সিস, এটা হয়ে গেল ট্রান্স, দেখো উল্টে গেছে লিগান্ডটা, ঠিক আছে। এই ধরনের লিগান্ডকে এই AB2 মানে হচ্ছে, এটা বুঝতে হবে যে AB2 কেন লিখলেন স্যার, এটার মানে কি আর এটার মানে কি। AB2 মানে হচ্ছে একটা বাইডেন্টেড লিগান্ড, মানে দুটো মুখ, তাদের দুটো মুখ কিন্তু ডিফারেন্ট। তুমি দেখো এখানে এর একটা মুখ হচ্ছে O- আর এর একটা মুখ হচ্ছে NH2, ঠিক আছে। তাহলে এর দুটো মুখ ডিফারেন্ট, এই ডিফারেন্ট মুখ হলে তাদেরকে আমরা লিখব AB2 লেখার অর্থ হচ্ছে এটা একটা বাইডেন্টেড লিগান্ড যার দুটো মুখ ডিফারেন্ট, দুটো মুখ আলাদা। এখানেও দেখো দুটো মুখ, ওই বাইডেন্টেড লিগান্ড আলাদা। তাহলে স্যার বলবে স্যার এটা তাহলে কীরকম হবে স্যার, আমি ওইটা দেখাচ্ছি। আগে এটা বুঝে নাও যে MAB2 মানে হচ্ছে এই রকম দেখতে,
মানে একটা মেটালের সাথে এমন একটা বাইডেন্টেড লিগ্যান্ড থাকবে দুটো, যে বাইডেন্টেড লিগ্যান্ডটার দুটো মুখ। দেখো এখানে ও দিয়েও মুখ আছে, এখানে এন দিয়ে মুখ আছে, এখানে বাইডেন্টেড লিগ্যান্ডটার দুটো মুখ। এটা হচ্ছে MAB2। আর এইটার সিস্টেন্স আইসোমারিজম হবে না। এটা কেন হবে না আমি দেখিয়ে দিচ্ছি। MAB2টা হলো, এবার MAA2টা কি? MAA2 মানে ধরো কোনো একটা মেটাল আছে, মেটালটার সাথে ইথিলিন ডাইঅ্যামিন আছে দুটো, আমি 4 স্টার দিলাম না। তাহলে ইথিলিন ডাইঅ্যামিন মানে আগের দিন করিয়েছি, সবকটাই তীর হবে। ইথিলিন ডাইঅ্যামিন মানে হচ্ছে NH2 CH2 CH2 NH2। দেখো এইটার মুখ দেখো, ওদিকটায় রাখলাম না, ওদিকেও সেম আছে। এটার মুখ দেখো, দুটোর মুখ কি এক না আলাদা? এক। তাহলে যে লিগ্যান্ডের, বাইডেন্টেড লিগ্যান্ডের দুটো মুখ এক, তাদেরকে আমরা সংক্ষেপে এইভাবে লিখি A2। এটা দুবার লেখার অর্থ হচ্ছে দুটো মুখ সেম। আর AB2টার খাতায় নোট ডাউন করে নেবে, যেভাবে বললাম একটুখানি। AB2 মানে হচ্ছে এইটা PT গ্লাইটু, গ্লাইসিনের দুটো মুখ ডিফারেন্ট, একটা ও দেয়া মুখ আর একটা NH2 দেয়া মুখ। কিন্তু দেখো ইথিলিন ডাইঅ্যামিনের দুটো মুখই সেম, দুটোই NH2 দিয়ে। তাহলে এই হচ্ছে MAA2 আর MAB2 এর বেসিক ডিফারেন্স। ঠিক আছে, কোঅর্ডিনেশন সংখ্যা 4এ বুঝতে পারছো কত আছে। আচ্ছা, আরেকটায় আমরা চলে যাব, সেটা হচ্ছে এই লাস্ট টাইপ 7। বইতে দেখবে টাইপ 5 অবধি আছে, আর আমাদের হলো টাইপ 7। কেন হলো? কারণ আমাদের 1 আর 2 ওটা বোঝানোর জন্য লিখেছিলাম, কিন্তু বলেছিলাম যে ওই দুটোতে কোনো আইসোমার হবে না। আচ্ছা, তারপরে টাইপটা বই বলেছে এইটা MAB এইটা। তাহলে বুঝতেই পারছো একটা বাইডেন্টেড লিগ্যান্ড থাকবে যার দুটো মুখ আলাদা, তার সাথে আরও দুটো লিগ্যান্ড থাকবে যেটা ছোটো হাতের AB দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, যেমন ধরো এই টাইপের PT, ধরো গ্লাইসিন 2, তার সাথে NH3 দিয়েছে আর একটা কার্বন মনোক্সাইড দিয়েছে, এই টাইপের। এটা কোবাল্ট না, কার্বন মনোক্সাইড। তো এই টাইপের যদি দেয় তাহলে তারও কি হবে, দুটো আইসোমার হবে। একবার O নেগেটিভ আর এদিকে হচ্ছে NH2, এরও দুটো আইসোমার হবে CH2। ঠিক আছে, এদিকে গ্লাইসিনটা দিলাম, তোমরা এদিকে NH3 দিলে আর এদিকে কার্বন মনোক্সাইড দিলে, দিয়ে এদিকটা সেম রাখবে, এইটাকে উল্টে দেবে, বা এইটাকে সেম রাখবে, এই দুটোকে উল্টে দেবে। এটা সিস্টেন্স বলা যাবে না, এটা দুটো আইসোমার হবে। একটা O এর উল্টো দিকে CO থাকছে, N এর উল্টো দিকে NH3 থাকছে, আর একটা আসবে O এর উল্টো দিকে NH3 আসবে, আর এটা যে কোনো একদিকটা ফিক্সড। একসাথে দুটো উল্টে দিলে আবার একই জিনিস রিপিট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটায় আইসোমারিজমের আমাদের কি হলো, আর্ধেকটা মানে অনেক অংশই হয়ে গেছে। কি পড়লাম আজকে আমরা পড়লাম আইসোমারিজমের প্রকারভেদগুলো পড়লাম, গঠনগত আইসোমারিজমগুলো সব পড়লাম, তাই তো। তারপরে ত্রিমাত্রিকটার দুটো ভাগ ছিল, একটা ছিল জ্যামিতিক আর একটা ছিল আলোকীয়। ঠিক আছে, বুঝে নাও কি পড়লে। গঠনগত আইসোমারিজমটা পুরোটা পড়লাম। ত্রিমাত্রিক আইসোমারিজমের দুটো ভাগ ছিল, একটা জ্যামিতিক একটা আলোকীয়। আলোকীয়টা আজকে হয়নি, পরের দিন হবে। জ্যামিতিকটারও আবার দুটো দিক ছিল, একটা ছিল কোঅর্ডিনেশন নাম্বার 4 নিয়ে আর একটা ছিল কোঅর্ডিনেশন নাম্বার 6 নিয়ে। আমাদের জ্যামিতিক কোঅর্ডিনেশন নাম্বার 4 দিয়ে সবগুলো হয়ে গেল। তাহলে আমরা বাকি রইল কি, জ্যামিতিক সিস্টেন্স আইসোমারিজম কোঅর্ডিনেশন নাম্বার 6 দিয়ে এবং আলোকীয়, এই দুটো আমরা পরের দিনের ক্লাসে করে এগিয়ে যাব। আমাদের মেজর মানে বড় জায়গাটাই হয়ে গেছে। এই কোঅর্ডিনেশন নাম্বার 4 দিয়ে এতগুলো ভ্যারাইটি ছিল, কোঅর্ডিনেশন নাম্বার 6 দিয়ে এত ভ্যারাইটি নেই। তাহলে বোঝা গেল কি পড়লাম, গঠনগত আইসোমারিজম পুরো পড়লাম, ত্রিমাত্রিকের দুটো ভাগ, একটা জ্যামিতিক একটা আলোকীয়টা একটুও পড়া হয়নি। জ্যামিতিকটা আবার যে ডিসকাস করলাম, দুটো নিয়ে ডিসকাস করলাম। যদি কোনো যৌগের কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় তার কি জ্যামিতিক আইসোমার মানে সিস্টেন্স হতে পারে, আর যদি কোনো যৌগের কোঅর্ডিনেশন নাম্বার 6 হয় যেটা আমরা কি সিস্টেন্স হতে পারে সেটা আমরা নেক্সট ক্লাসে করে এগিয়ে যাব। ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট দিতে ভুলো না। লাইক কমেন্ট দিলে কি হবে, আমার উৎসাহ আরও বাড়বে। আবার পরের ক্লাসে দেখা হবে।